ধিন তা ধিনা তা ধিন ধিন গাইছে গুপি রাত্রি দিন। রেগা মাপা পানি নিসা সুরে তালে গাইছে খাসা। ধিন তা ধিনা তা ধিন ধিন বাজায় বাঘা রাত্রি দিন। মাপা ধানি পানি নিসা সুরে তালে গাইছে খাসা। গাইছে গুপি ঢোলে বাঘা শুনছে ভূতের ছানা। নাচছে ভূতের রাত দুপুরে নেই কোনো মানা। ভূতের রাজার ছেলের বিয়ে ভীষণ আমোদ মজা। গান ধরেছে গুপি বাঘা নাচছে ভূতের রাজা। খুশি হয়ে ভূতে দিলে তিনটে বর। খাওয়া ঘোরা গান বাজনা তিনে মিলে জব্বর। ছোট বন্ধুরা, ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন বাঘা বাইন গল্পের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা শুনেছি গুপি আর বাঘার গান বাজনার গুতোয় তাদের গ্রামের সবাই মিলে তাদের গ্রাম ছাড়া করে। গ্রামে গ্রামে ঘুরে আর তাড়া খেয়ে অবশেষে তারা এক জঙ্গলে আশ্রয় নেয়। ভাগ্যক্রমে দুজনেই একই জঙ্গলে এসে উপস্থিত হয় এবং গুপি বাঘার বাজনা দূর থেকে শুনে কোনো এক বিষম জন্তুর ডাক ভেবে ভয় পায়, আর অন্যদিকে বাঘাও গুপির গান শুনে কোনো এক ভয়ঙ্কর জন্তুর ডাক ভেবে থরথরিয়ে কাঁপে। এই অমূলক ভয় যখন তারা দুজনেই জঙ্গল ছেড়ে যাবে বলে ঠিক করে, তখনই তাদের দুজনের দেখা হয় এবং তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর তারা ভাবে রাজবাড়িতে গিয়ে দুজনে একসাথে গান বাজনা করে তাকে শোনাবেন। রাজবাড়ি যাবার পথে নৌকো উল্টে নদীর জলে ভেসে তারা এক ভয়ঙ্কর জঙ্গলে এসে ভিড়ে। সেই জঙ্গলে তারা দুজনে গান বাজনা শুরু করতেই দলে দলে ভূতেরা এসে জড়ো হয়। তাদের গান বাজনায় খুশি হয়ে ভূতেরা গুপি আর বাঘাকে ভূতের রাজার ছেলের বিয়েতে গান গাইতে নিয়ে যায়। সেখানে তাদের গান বাজনায় খুশি হয়ে ভূতেরা তাদের 3টে বর দেয়। প্রথম বরে তাদের গান বাজনা যতক্ষণ চলবে ততক্ষণ কেউ তা ছেড়ে নড়তে পারবে না। দ্বিতীয় বরে তাদের খাওয়া পরার যা প্রয়োজন হবে তা তারা ভূতের দেওয়া থলিতে হাত ঢুকিয়ে চাইলেই পেয়ে যাবে। আর তৃতীয় বরে ভূতের দেওয়া 2 জোড়া জুতো পরে যেখানে যেতে চাইবে তারা সেখানেই যেতে পারবে। এরপর তারা ভূতেদের কাছে বিদায় নিয়ে সেই জুতোর সাহায্যেই রাজবাড়িতে পৌঁছয়। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতগুলো দারোয়ান দাঁড়িয়ে আছে। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিঁচিয়ে বললে, এইও কাহা যাতা? গুপি থতমত খেয়ে বললে, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরও বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বললে, ভাগো ইহাসে। গুপিও তখন নাক সিটকে বললে, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই গুপি আর সেই বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটু আটকালো না। কিন্তু আসবার বেলা আটকাকা না আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছুটোছুটি করতে লাগলেন। রাজবাড়িময় হুলস্থুল পড়ে গেল। সিপাই শান্ত্রী সব খাঁড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারাও যদি তখন শুধু বলে আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবেই তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়। কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর 2 পা যেতে না যেতেই বেচারারা যে মার খেলো, জুতো, লাঠি, চাবুক, কিল, চড়, কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন জেলে ফেলে রাখো, তারপর বিচার করে তাদের মাথা কাটা যাবে। হায় গুপি, হায় বাঘা, বেচারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কত বকশিস পাবে ভেবে, তার মধ্যে কি বিপদ।
পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেললে। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তেই পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপি দাদা, ও আরে ও গুপি দাদা, মার খেলাম, প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্তই বেকুব, তাই এতগুলো মার খেলাম। যাই হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটু মজা করে নিতে হবে। বাঘা এবার কথায় কথায় একটু শান্ত হয়ে বললে, কি মজা করবে দাদা? গুপি বললে, আগে তো খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখবক্ষণ। এই বলে সে সেই ভূতের দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বললে, তাও তো দেখি একখানি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরুলো, তেমন পোলাও রাজারাও সচরাচর দেখতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সে থলির ভিতর থেকে তুলে আনতে পারে সেই হাঁড়িটা? সে যাই হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বললে, ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত শিগগির শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। দুজন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা যে কোথায় চলে গেল তার ঠিক নেই। তখন বাঘা বললে, দাদা চলো এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে মাথা কাটা যাবে। গুপি বললে, পাগল হয়েছ নাকি? আমাদের এমন জুতো থাকতে কে আমাদের মারে? দেখাই যাক না কি হয়। এই কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারলে যে গুপি দাদা একটা কিছু মজা করবেই। দুদিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের দুজনে রাজ পোশাক চাই। বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলেও যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারেনি কখনো। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন একখানি পুটুলির মধ্যে বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বললে, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুটুলিটা লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোকেরা ছুটে গিয়ে তাকে খবর দিলে, মহারাজ, দুজন রাজা এসেছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতে তিনি তাদের যার পর নাই আদর দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞেস করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোড় করে তাকে বললে, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি বললেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলেন। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর কিছু বিশেষ না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সেই দুটো লোকের বিচার হবে। 3 দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা গেল সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোড় করে বললে, হুজুর, আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়ে রেখেছিলুম, তার উপর আবার আগা গোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলুম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো নিশ্চয়ই ভূত ছিল।
নইলে এর ভেতর থেকে কি করে পালালো? এ কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে এই কথা শুনে বললেন, ঠিক, ও দুটো নিশ্চয় ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকলো? তা শুনে সকলেই বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ও দুটো ভূত। বলতে বলতে তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঁকার সেই ঢোলকটির কথা মনে করে বললে, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন। রাজামশাইও বললেন, বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? এক্ষুনি ওটাকে এনে পোড়াও। যেই এ কথা বলা, অমনি বাঘা দু হাতে চোখ ঢেকে হাউ হাউ করে কেঁদে গড়াগড়ি খেতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিল হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি কি করবে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ! এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড় ইচ্ছে হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসার সময় সেই জুতোগুলোকে পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয় একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পণ্যায় গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলের চারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলের চারা লাগাতে হবে। এ কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবলে যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছেন, দিতে দিতেই বেদনা সেরে গেছে। সে যাই হোক, বাঘা যখন দেখলে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গিয়েছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভেতরেই তার মনটা কতক ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সঙ্গে তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারা হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বললে, ছি ছি ভাই, যেখানে সেখানে কি অমন করে কাঁদতে হয়? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। বাঘা বললে, আমি যদি না কাঁদতাম তাহলে তো এতক্ষণে আমার ঢোলটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে, এদিকে রাজামশাই সভায় ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। রাজা বললেন, কি কথা? দারোগা বললে, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা, সেই দুটোই ভূত। আমি তাদের চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হে, আমারও যেন একটু সেরকম ঠেকছিল। তাহলে এ তো বড় মুশকিল দেখছি, বলো তো এখন কি করা যায়? তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, রোজা ডাকো, ও দুটোকে তাড়িয়ে দিক। আর একজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সে দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে, তার চেয়ে কেন রাতে ঘুমের ভেতর ও দুটোকে পুড়িয়ে মারুন না। এ কথাটা সকলের খুব পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতেও আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পরে স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ চুকে যাবে। বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভেতরে কি ভয়ঙ্কর ফন্দি রয়েছে। তারা খালি ভাবলে যে বেশ আরামে নিরিবিলিতে থাকা যাবে, সঙ্গীত চর্চারও সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বললে, ভাই, আর এখানে থেকে কাজ কি?
চল আমরা এখান থেকে চলে যাই। বাঘা বললে, দাদা এমন সুন্দর জায়গা তো আর থাকতে পারবো না, দুদিন এখানে রইলামই বা। আমার ঢোলটা যদি থাকতো। বাঘা সেদিন বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে, গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি ও গুপিদা ও গুপিদা ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখলে যে বাঘা তার সেই ঢোলকটি মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলতে বলতে গুপিদা গুপিদা বলে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে আর কিছুতেই স্থির থাকতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেলে পর বাঘা একটু শান্ত হয়ে বললে, গুপিদা দেখেছো এই ঘরে আমার ঢোলকটি, আর কি মজা, হা 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 বলে আবার সে মিনিট 10 খুব নেচে নিল। তারপর সে বললে, দাদা এত দুঃখের পরে ঢোলকটি যে পেয়েছি, একটা গান গাও, একটু বাজিয়ে নি। গুপি বললে, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনায় খুব করে গান বাজনা করা যাবে। রাজামশাই কিন্তু ঠিক করেছেন সেই রাত্রিরেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম হয়েছে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগা মশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলে যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। এদিকে দারোগা মশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলে যে লোকজন সব চলে গেছে, আর কারো সারা শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গিয়েছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগা মশাই তার লোকদের বলে দিয়েছে, তোরা প্রত্যেকটা দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন দিতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগা মশাই ভাবছেন এই বেলা ছুটে পালায়। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল আর গুপিও গান ধরল। তখন আর দারোগা মশাই আর তাদের লোকেদের কারুর সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকে পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলি নিয়ে সেখান থেকে চম্পট দিলে। সেদিনকার আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েছিলেনই, তার দলের অতি অল্প লোকই বেঁচে ছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 জন লোক রাজসভায় এসে বললে তারা সে আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা যখন ভারী আশ্চর্য রকমের গান শুনেছে সেখানে, আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে, তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, সেদিন আর সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভেতরে আর বাইরে এলেন না। ছোট্ট বন্ধুরা, গুপি গাইন আর বাঘা বাইন সেদিন শুন্ডির রাজার ষড়যন্ত্র থেকে, সেই বিষম আগুনের থেকে কোনো ক্রমে রক্ষা পেয়ে পালালো। কিন্তু পালিয়ে তারা এবার যাবে কোথায়, কি করবে তারা এখন? জানতে হলে শুনতে থাকো গুপি গাইন বাঘা বাইনের অন্তিম পর্ব ছুটি প্রেজেন্টসে। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।